আমি এই ইস্যুটা নিয়ে আর কথা কইব না ভাবছিলাম, কিন্তু দেখতেছি কথা না বললেই না। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বদলানো হইলে আমার এই এপিসোডে আর হাত দিতে হইতো না। এমন কইতে পারেন যে আপনি কইলেই বদলাইতে হবে, আমি যদি বলি হ্যাঁ হবে, সমস্যা আছে কেন? আমি যে অভিযোগগুলো তুলছি তার কোনটা তো মিথ্যা না। আপনার মন্ত্রণালয় থেকে তো কোনো প্রতিবাদ করেন নাই। প্রফেসর ইউনূস সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হইতেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, অথচ এই মন্ত্রণালয় সরকারের সবচেয়ে বড় শক্তি হইতে পারত। তো আমরা কি ছাইরা দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্যে? আপনার কি জমিদার আর আমরা প্রজা, নাকি আমরা আপনার চাকরিদাতা? চাকরিদাতার কথা শুনবেন না, নিজেদেরকে হারকিউলিস মনে করেন না। যদি মনে করেন হারকিউলিস খেলবেন, স্বাগতম। প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আর কি কি আকাম করেছেন একেবারে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলায় ফেলায় দেখাই দেবো সবাইকে। একটা কথা এপিসোডের শেষে কইতাম, এখন শুরুতেই কই। বাঘে চুলে 18 ঘা, পুলিশে চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। কথাটা মাথায় রেখেন। হয় তহিদ সাহেব আপনি আমারে কনভিন্স করবেন আমার তোলা অভিযোগগুলো মিথ্যা, অথবা জসিমকে পাছায় লাথি দিয়ে সরাইবেন। দুয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই। এবার নাহিদ তোমারে বলি, এই যে গোলাম মোর্তজারে কোন আক্কেলে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিলা, তা আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে, অ্যাম্বাসাডারের র্যাঙ্কে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের সরা, মানে অ্যাম্বাসাডারের চাইতো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে। মানে এই যে 15 আলোর মতোই রমণের লাগে এত পিতলা খাতির তোমার, এই জন্য কি? হ্যাঁ ওরে বাপরে, হাতের তালি। হ্যাঁ 15 আলোর লগে লতকালতকি যে করবে না, যারাই করবে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। গোলাম মোর্তজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ, আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাব। এই হারামজাদা উঠি বসে মঙ্গল শোভাযাত্রা। এই যে দেখেন, বাংলাদেশকে ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল হেজিমনির পক্ষে বয়াদ উৎপাদন করায় আমার রক্তে, আমার অশ্রু, আমার কান্না, আমার ত্যাগ, আমার লড়াইয়ের পথ মারায় হারামজাদা। এটা আমি ছাইরা দেবো? এটা আমি হবার দেবো? কয় আওয়ামী লীগের হরতাল আর সিপিবি অফিস দখল নাকি একই জিনিস। হারামজাদা গোলাম মোর্তজা তোর বাপ সিপিবির প্রিন্সেস জিগা। আমি তারে আগের রাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুম না? যা জিগা, আমার হাত পা ধরেছিল কিনা প্রিন্স, জিজ্ঞাস কর। আগের দিন গণমিছিল বাতিল করেছে, গুতেরেস আছে সেই দিন, তাও আমি সেদিন ঢাকাত গেঞ্জাম লাগামু। তাই চাস গোলামের বাচ্চা, তোর যখন হাউস হচ্ছে কামটা করমু, শিগগিরই করমু। দায় গোলামের বাচ্চা তোর। দেখ আমি কি করতে পারি। তুই ওরে চাকরি বিধি শেখার নাই, ওই ফেসবুকে এইগুলা লিখবার পারে চাকরি করিয়া আপনার নামে মামলা দিব। চাকরি বিধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না কয়, ওরে যদি না খেদাইছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাহলে কল খবর আছে, আপনারও খবর আছে। এই গোলাম, তুই দেশে ফিরবু না? ফিরবু তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবুতর ঢুকে দেয় না, হাততালি দিব, হাততালি। আর গিরিবাস কবুতর খালি পাক মারবি তোর গোয়ার মধ্যে। খেয়াল রাখিস, হাসিনাকে আমরা শুধু খেদাই নাই, হাসিনার রাজনীতিও খেদাইছি। হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ রাখবার পারবো না কয়ে দিলাম। যাক তহিদ সাহেব, যখন জসিমেক সরাবি না, তাই জসিমেক নিয়ে সেকেন্ড ডোজ দিয়ে আসেন। অগ্নি, আমি 3রা মাস তারিখে একটা এপিসোডে হাসিনারে দালাল নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা বেচা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম। আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিমউদ্দিন। সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিমউদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফোন টোন দেয়। কি বলবো আর বলেন, যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। জসিমউদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে 3 জন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরছিলাম। এর মধ্যে একজন মোজাম্মেল, যে কিনা পরবর্তীতে জসিমের কুটচালে প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হইয়াও সেখানে যোগদান করতে পারেন নাই। আরও ছিল জসিমের বড় ভাই, সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এলডিপির রাজনীতির সাথে যুক্ত সালাউদ্দিন কারমা। ওই নাকি আবার বিএনপি ফিরিছে, এখন তো ফিরবি। হ্যাঁ, তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আপনি নিজে এখনো ওর পিঠ বেঁচে যাচ্ছেন, জানি তো। তৌহিদ সাহেবকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই। মুরব্বী মানুষ, বয়স হয়েছে, ইউনূস স্যারের সরকারের উপদেষ্টা, তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না। কিন্তু আমাদের গ্রাম দেশে একটা কথা আছে না, আক্কেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা, একই কথা। কিন্তু আমাদের তৌহিদ সাহেব তো বিএনপির সুপারিশে সরকারের উপদেষ্টা হয়েছেন, তাই জনতার মুখের কথা ওনার কাছে কোনো গুরুত্ব বহন করে না। উনি বিএনপি খুশি করিচ্ছেন। আমি আগে কইছিলাম যে বিএনপি আর আওয়ামী লীগ হইলে একই মুদ্রার এপিটোপিট। এরা বাংলাদেশে এদের 5 দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায়। বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই, তাই আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি। ভাই, আপনাদের তো সহযোদ্ধা, আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম, এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয়। কারণ
এই বিএনপি জিয়াউর রহমানের না, আবার খালেদা জিয়ারও না, এই বিএনপি সাদাবাজদের, লুটেরার আর আওয়ামী পুনর্বাসনকারীদের। এত কথা বললাম কারণ এই জসিমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তৌহিদ সাহেব, যারা বিএনপি রিকমেন্ড করছিল পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে। একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা কেন? কি তার উদ্দেশ্য? এতে বিএনপি আর আওয়ামী লীগের কি লাভ? আর কোন কোন আওয়ামী দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জসিম সাহেব, তা দেখলেই সব বুঝতে পারবেন। চলেন আল্লাহর নামে শুরু করি, দেখাই দিই সব কিছু। আমি গত 15ই মার্চ আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে আমি পন্দের আলোর পত্রিকা একটা সংবাদ তুলে ধরেছিলাম যে 2.5 মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লেসপেন্সার রাষ্ট্রদূত হারুন রশিদ কানাডায় পালায় গেছে। এই রাষ্ট্রদূত নাকি সরদির বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক। বাংলাদেশের দুই জিনিসের বাম্পার ফলন হয়েছে, এক জাউরার আর এক গবেষকের। দেখি সবাই গবেষক, হারামজাদা সামসা স্যামসা। তোর রেনুর আবির্ভাব তোমার ইন্ডিয়ান লেসপেন্সার। রেনুর আবির্ভাব যেমন দেখছো হাসিনা পলায়নের কারণে তো তোর মনে আছে, তাই না? তাইলে তোর পলাইতি না হারামজাদা। যাক সৈরাচার পলাইছে সেটা নতুন কিছু না, কিন্তু একটা রাষ্ট্রদূত পলানোর এই নিউজ জনগণ কেন জানলো না জসিম সাহেব? হারুনকে কি আপনার পুটকির মধ্যে ঢুকে রাখছিলেন কেন? আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো? এর কারণ হইল জসিম হাসিনার এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করার সময় দিছে 2.5 মাস এই হারামজাদা জসিম। এখন যখন হারুন তার ফেসবুকে ইউনুস স্যারকে অবৈধ বলে দাবি করছে, তখন তড়িঘড়ি করে তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে। এখানেও সূক্ষ্ম চালাকি। হারুনের শরণার্থী কেসটা পোক্ত করা দরকার। সে তখন এসে একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পোক্ত করে দিল এই জসিম। এখন হারুন আদালতে যায় বলবে যে আমার কোনো পাসপোর্ট নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, তাই আমার শরণার্থী হিসেবে কানাডায় থাকতে দেওয়া হোক। কেস ফাইনাল করে দিল জসিম। বাহ কি চমৎকার! এইসব তো অনেক পুরানো টেকনিক জসিম সাহেব। আপনি নাকি 30 বছরের বেশি চাকরি করেছেন, তো আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন। আপনি তো গ্রিসের রাষ্ট্রদূত ছিলেন, সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার। আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানিয়ে থাকেন তাহলে আপনি একটা বোকা এবং বেকুব পররাষ্ট্র সচিব। আর যদি তা না হন তাহলে আপনি 2025 সালের সেরা রাষ্ট্রদ্রোহী, যিনি পতিত স্বৈরাচারের এজেন্টকে পালানোয় সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়ায় সহায়তা করছেন। এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল। আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ওই যে মিথিলা ফারজানা আছে না, আর অপর্ণা রানী পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডা পালানোর সুযোগ করে দিছিল না? এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই, নাকি আপনি ওটা দেখে শিখেছেন? হ্যাঁ, আপনার মাথায় নতুন বুদ্ধি আসিছে যে হাসিনার দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার। আপনার যে জাউরা কইছিলাম না, কম কইছিলাম। আপনি আসলে একটা বিশ্ব জাউরা। জাউরামিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একজন জাউরা অ্যাটলিস্ট পৃথিবীর সেরা হয়েছে। কিন্তু সমস্যা হলো আপনি জাউরা, কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই। আপনি যখন এই কাজের কাজ করেন তখন আপনার প্রধান সহযোগী নাজমুল হক ছিল মহাপরিচালক প্রশাসন। নাজমুল নিয়ে গত পর্বে অনেক করছি। পাক্কা আওয়ামী পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা নাজমুল, যাকে মাসুদ বিন মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়ামী লীগপন্থী অফিসারদের সেফ প্যাসেজ দিতে। জসিম নাজমুল সিন্ডিকেট তাদের 5 মাস সময় হারুনের মতো আর কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে। আমার কাছে খবর আসিচ্ছে। যাই হোক, এটা পরে আসিচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন, তাতে কোনো সন্দেহ নাই। তৌহিদ জসিমের মিশন এইটা। কেমন পররাষ্ট্র সচিব সুপারিশ করলেন আপনি তৌহিদ সাহেব? মানুষ চিনতে না পারেন, কিন্তু দালাল চিনতে না পারলে তো এই সরকারে আপনার জায়গা থাকা উচিত না। দালাল চিনতে না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন? জসিম সাহেব, আপনি কেমনে জানলেন যে আমি পিনাকি আপনার এই চালাকি ধরবে পারবো না? আমি তো হাসিনার নির্যাতনে ফ্রান্সের শরণার্থীর আবেদন করেছিলাম। আপনার তো জানা দরকার ছিল, যার কেউ বুঝুক না বুঝুক, আমি অন্তত আপনার এই ধান্দাবাজি ধরবে পাবো। হারুনের পালানো আপনার অগোচরে হয় নাই জসিম সাহেব। এই গল্প অন্যদের শুনায়েন, আমারে না। আমরা আপনার গল্প বুঝবার পারিছি। গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেন্সিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে। আমি নিশ্চিত করে কইবার পারি। তৈরি সাহেব, বিয়া কইরাও থুক্কু দেওয়া যায়, তালাক দেওয়া যায়, কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেচা বাটপার পররাষ্ট্র সচিব সুপারিশ করে যদি থুক্কু দিতে না পারেন, তালাক দিতে না পারেন, তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে। অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালোই অনুসন্ধান চালাইতেছে। দেখেন, আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ। তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান। আছেন কেন এই পদে এখনো? খুব মজা না ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না, নরম না? হ্যাঁ, ব্যর্থ হইয়া জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তৈরি সাহেব আপনার?
জসিমের মতো একটা হাসিনার দালালকে কেন আপনি সুপারিশ করেছেন? কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া? কি উদ্দেশ্য আপনাদের?